নমস্কার, আপনারা দেখছেন হাই নিউজ। আমি শ্রীপর্ণা রয়েছে আপনাদের সঙ্গে। শুরু করছি আজকে নিউজ টুডে। আর শুরুতেই দেখে নেব আজকের হেডলাইন্স। পুলিশ যে একদিনে করেছে, নরেন্দ্র মোদীর অধীনে থাকা সিবিআই 1 বছরেও করতে পারেনি। মেয়র রোডের মঞ্চ থেকে শুরুতেই আরজিকর প্রসঙ্গ তুললেন অভিষেক। যারা 10 কোটি বঙ্গবাসীকে ছোট করেছে, বাংলাদেশি বলে ব্যঙ্গ বিদ্রুপ করেছে, বাঙালি বলে কোনো জাতি নেই বলেছে, তাদের বিরুদ্ধে 10 কোটি বঙ্গবাসীর লড়াই করতে হবে, মন্তব্য অভিষেকের। 7 দিনের মধ্যে প্রকাশ করতে হবে অযোগ্য চাকরি প্রাপকদের নামের তালিকা, নির্দেশ সুপ্রিম কোর্টের। একই সঙ্গে কমিশনের উদ্দেশ্যে বিচারপতির মন্তব্য, নিয়োগ প্রক্রিয়ার উপর প্রতি মুহূর্তে আদালত নজর রাখছে। বাংলাদেশে ফের অগ্নিগর্ভ পরিস্থিতি, একাধিক দাবি নিয়ে ইউনূসের বাসভবন অভিযান ছাত্রদের। স্বরাষ্ট্র উপদেষ্টাকে ক্ষমা চাইতে হবে দাবি আন্দোলনকারী ছাত্রদের। ফের আমেরিকার স্কুলে বন্দুকবাজের হামলায় মৃত 3, মৃত বন্দুকবাজও। স্কুলের অনেকেই হাসপাতালে চিকিৎসাধীন, গুরুতর আহত 20 জন। জীবন থাকতে কারোর ভোটাধিকার কাটতে দেব না, একযোগে বাম, বিজেপি এবং নির্বাচন কমিশনকে নিশানা তৃণমূল সুপ্রিমোর। বাংলায় কারোর মৌলিক অধিকার ক্ষুণ্ণ হলে ঘেরাও হবে দিল্লির রাজপথ, হুঁশিয়ারি অভিষেকের। বাড়ি বাড়ি সার্ভে করতে আসলে তথ্য দেবেন না, তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠান মঞ্চ থেকে এসআইআর ইস্যুতে ফের সরব তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। হুঁশিয়ারি দিলেন, জীবন থাকতে কারোর ভোটাধিকার কাটতে দেব না। বিঁধলেন বিজেপি ও বামেদের। কেরলে নেতাজি সম্পর্কে ভুল তথ্য পড়ানো হচ্ছে দাবি করে বামেদের রাজনৈতিক অধিকার নিয়ে প্রশ্ন তুললেন। বিজেপিকে বিঁধলেন এসআইআর, বাংলা শ্রমিকদের হেনস্থা ও পরিবারতন্ত্রের ইস্যুতে। বিঁধলেন নির্বাচন কমিশনকেও। বললেন, আমি সব এজেন্সিকে সম্মান করি, কিন্তু বড়রা ললিপপ নিলে তা মানায় না। বছর খুললেই বাংলায় বিধানসভা নির্বাচন। 21শে জুলাইয়ের মঞ্চ থেকে নির্বাচনের সুর বেঁধে দিয়েছিলেন। ছাত্র সংগঠনের প্রতিষ্ঠা দিবসে সেই সুর আরও চড়ালেন। বিহারে এসআইআর এর পর বাংলায় ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন হবে বলে জল্পনা। তৃণমূল নেত্রী অভিযোগ জানিয়েছেন, এসআইআর এর নামে বিজেপি সরকার এনআরসি করতে চাইছে। মঞ্চ থেকে বললেন, এনআরসি করে ভোটের নাম কাড়ার চেষ্টা, জীবন থাকতে ভোটাধিকার কাটতে দেব না। সারা ভারতবর্ষ থেকে 500টা টিম নিয়ে এসছে বিজেপি। বাড়ি বাড়ি সার্ভে করছে কার কার নাম বাদ দেওয়া যায়। সবাই যার নিজের নিজের এলাকায় লক্ষ্য রাখবেন, কেউ সার্ভে করতে আসলে কখনো নিজের ডিটেলস বলবেন না। আপনার ডিটেলস নিয়ে গিয়ে আপনার নাম কেটে বাদ দিয়ে দেবে, এটা মাথায় রাখবেন। নিজে ভোটার কেন্দ্রে গিয়ে দেখবেন নিজের নামটা আছে কিনা। আধার কার্ডটা করে রাখুন, আধার কার্ডটা কম্পালসারি করে দেওয়া হয়েছে। আরও অভিযোগ তোলেন, বিজেপিকে ডিএম বিডিওদের ভয় দেখানো হচ্ছে। বেঁধেন নির্বাচন কমিশনকেও। বলেন, ইলেকশন কমিশন আসে আর চায়, তারপর কিন্তু রাজ্য সরকারই থাকে। ললিপপ সরকার বিডিওদের ভয় দেখাচ্ছে, এসডিওদের ভয় দেখাচ্ছে, ডিএমদের ভয় দেখাচ্ছে, পুলিশকে ভয় দেখাচ্ছে। বলছে চাকরি খেয়ে নেবো, নয় জেলে পুড়ে দেবো। আমি বলি, ইলেকশন কমিশন আসে আর যায়, তারপরে কিন্তু রাজ্য সরকার থাকে। ইলেকশন কমিশনের আয়ু ইলেকশন চলাকালীন 3 মাস। গায়ের জোরে এসব হবে না। ভান্ডারা কিন্তু আমাদের কাছেও আছে, যেমন লক্ষ্মীর ভান্ডার আছে, তেমনি আপনাদের দুর্নীতির ভান্ডারাও আছে। খুলে দেব, ফাঁস করে দেব। পরিবারতন্ত্র করেন না অমিত বাবু। আপনার ছেলে ইন্টারন্যাশনাল ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট। রাজনীতি করলে তো তার কিছুই নেই, এ তো হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকার মামলা। কই, এটা পরিবারতন্ত্র নয়, এটা সমাজতন্ত্র। জিজ্ঞেস করুন ললিপপ সরকারের ললিপপ বাবু, আপনার পরিবারের কতজন, কোন কোন রাজ্যে আইপিএস আছে, আইএস আছে, সব নিজের পরিবারকে চারিদিকে কাজে লাগিয়ে আপনি এখন ললিপপ চালাচ্ছেন আমাদের উপরে। আমরা ললিপপ বাচ্চাদের দিই। অন্যদিকে চতুর্থবারের জন্য শাসক দলে ফেরার বার্তাও মঞ্চ থেকে জানিয়ে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজকে যুদ্ধের জয়ধ্বনি, আজকে যুদ্ধের দামামা বাজলো। আর আগামী 28শে আগস্ট এই গান্ধী মূর্তির পাদদেশে আমাদের চতুর্থবার সরকারটা মমতা ব্যানার্জির নেতৃত্বে হওয়ার পর জয়ধ্বনিটাও এখানে দেব। কথা দিয়ে গেলাম,
আপনার কত ক্ষমতা আপনি আটকে দেখাবেন? আমরা আগের বার একটা ছোট্ট কথা বলি, দাঁড়াও, সব তৃণমূলের বিরুদ্ধে, বিচার ব্যবস্থা তৃণমূলের বিরুদ্ধে, বিজেপি তৃণমূলের বিরুদ্ধে, কেন্দ্রীয় বাহিনী তৃণমূলের বিরুদ্ধে, ইডি তৃণমূলের বিরুদ্ধে, সংবাদ মাধ্যম তৃণমূলের বিরুদ্ধে, সিবিআই তৃণমূলের বিরুদ্ধে, ইলেকশন কমিশন তৃণমূলের বিরুদ্ধে, কিন্তু 10 কোটি বঙ্গবাসী তৃণমূলের পক্ষে। তাছাড়াও এসআইআর নিয়ে সরব হয়েছেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড। হুঁশিয়ারির সুরে তার মন্তব্য, যদি বিজেপির সরকার কারোর মৌলিক অধিকার কাটতে চায় তাহলে 10 লক্ষ লোক নিয়ে দিল্লির রাজপথ ঘেরাও করবে তৃণমূল কংগ্রেস। হাই নিউজ নেটওয়ার্ক। 7 দিনের মধ্যে প্রকাশ করতে হবে অযোগ্য চাকরি প্রাপকদের নামের তালিকা, নির্দেশ সুপ্রিম কোর্টের। একই সঙ্গে কমিশনের উদ্দেশ্যে বিচারপতির মন্তব্য, নিয়োগ প্রক্রিয়ার উপর প্রতি মুহূর্তে আদালত নজর রাখছে, প্রয়োজনে হস্তক্ষেপ করব। 7 দিনের মধ্যে প্রকাশ করতে হবে অযোগ্য চাকরি প্রাপকদের নামের তালিকা, নির্দেশ সুপ্রিম কোর্টের। একই সঙ্গে কমিশনের উদ্দেশ্যে বিচারপতির মন্তব্য, নিয়োগ প্রক্রিয়ার উপর প্রতি মুহূর্তে আদালত নজর রাখছে, প্রয়োজনে হস্তক্ষেপ করব। একই সঙ্গে 2 বিচারপতির বেঞ্চের পর্যবেক্ষণ, দাগি টেন্টেড অযোগ্যদের তালিকা প্রকাশ করতে বলেছিল কলকাতা হাইকোর্ট। আমরা সেই নির্দেশে হস্তক্ষেপ করিনি, তারপরেও কেন তালিকা প্রকাশ হল না? এসএসসির উদ্দেশ্যে বিচারপতি কুমারের প্রশ্ন, জনসমক্ষে দাগি অযোগ্যদের তালিকা প্রকাশ করেছেন, কেন প্রকাশ করেননি? এসএসসির আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় ওই তালিকা প্রকাশ করা হয়েছে বলে প্রথমে দাবি করেন, পরে ওই সওয়ালের জন্য আদালতের কাছে দুঃখ প্রকাশ করেন তিনি। জানান, দাগিদের নাম তালিকা প্রকাশ্যে আনা হয়নি। তারপরেই তার উদ্দেশ্যে বিচারপতি শর্মার মন্তব্য, একটু আগেই বললেন প্রকাশ করেছি, এখন অবস্থান বদল করছে, শীর্ষ আদালতে ভুল বলে দুঃখ প্রকাশ করছেন, আপনাদের আমরা বিশ্বাস করেছিলাম। এরপরেই এসএসসির আইনজীবী কল্যাণ জানান, 7 দিন সময় দিলে তারা তালিকা প্রকাশ করে দেবে। এসএসসির এই বক্তব্য আদালত নথিভুক্ত করে। সুপ্রিম কোর্ট জানায়, এসএসসিকে 7 দিন সময় দেওয়া হলো তালিকা প্রকাশ করার জন্য। এই সময়ের মধ্যে তালিকা প্রকাশ না হলে মামলাকারীরা আদালতের দৃষ্টি আকর্ষণ করতে পারবেন। বিচারপতি কুমারের মন্তব্য, বারবার বলছি যোগ্য প্রার্থীদের নিয়ে আমরা কিছু বলবো না, কিন্তু দাগি অযোগ্য থাকলে আদালত চুপ করে থাকবে না। স্কুলে নতুন করে নিয়োগের প্রক্রিয়া শুরু করেছে এসএসসি। পরীক্ষার সূচি স্থগিত রাখার জন্য সুপ্রিম কোর্টে আর্জি জানিয়েছিল দাগি বলে চিহ্নিত নন এমন চাকরিহারারা। বৃহস্পতিবার সেই মামলা শুনানিতেই তাদের আর্জি খারিজ করে দিয়ে সুপ্রিম কোর্ট জানিয়েছে, 7 থেকে 14 সেপ্টেম্বর সূচি মেনেই পরীক্ষা হবে। উল্লেখ্য, দুর্নীতির অভিযোগে এসএসসির 2016 সালের নিয়োগের সম্পূর্ণ প্যানেল বাতিল করে দিয়েছিল সুপ্রিম কোর্ট। তাতে চাকরি গিয়েছে 25,735 জনের। আদালত জানিয়েছিল, সঠিক তথ্য না থাকায় যোগ্য এবং অযোগ্যদের পৃথক করা সম্ভব হয়নি, তাই পুরো প্যানেল বাতিল করতে হয়েছে। নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু করতে বলা হয় কমিশনকে। দাগি হিসেবে যাদের চিহ্নিত করা গিয়েছে তাদের বেতন ফেরত দিতে হবে। এরপর প্রায় 1 মাসের মাথায় এসএসসি এবং রাজ্য রায় রিভিউ পিটিশন আর্জি জানায় সুপ্রিম কোর্টে, কিন্তু সেসব খারিজ হয়ে যায়। হাই নিউজ নেটওয়ার্ক। ফের বাঙালি অস্মিতার শান রাজ্যের। ভিন রাজ্যে বাঙালি হেনস্থার অভিযোগে তোলপাড় রাজ্য রাজনীতি। এই আবহে বুধবার হুগলির চণ্ডীতলায় আমাদের পাড়া আমাদের সমাধান শিবির পরিদর্শনে গিয়ে রাজ্যের পৌর ও নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম তোপ দেখেছেন কেন্দ্রের বিরুদ্ধে। ফের বাঙালি অস্মিতায় শান রাজ্যের। ভিন রাজ্যে বাঙালি হেনস্থার অভিযোগে তোলপাড় রাজ্য রাজনীতি। এই আবহে বুধবার হুগলির চণ্ডীতলায় আমাদের পাড়া আমাদের সমাধান শিবির পরিদর্শনে গিয়ে রাজ্যের পুর ও নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম তোপ দাগেন কেন্দ্রের বিরুদ্ধে। ফিরহাদ বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের এই প্রকল্প সাধারণ মানুষ, বঞ্চিত মানুষ, দরিদ্র মানুষের সহায়তার জন্য। সেটা বোঝার ক্ষমতা বিজেপির নেই। তারা দেশটাকে গোল্লায় পাঠিয়ে দিয়েছে। ভারতবর্ষে বাঙালির ওপরে অত্যাচার করছো, তোমরা তাদের উৎখাত করছো। তাদের পাশে দাঁড়িয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়। শ্রমশ্রী দিয়ে তাদের পরিবারের পাশে দাঁড়ানোর চেষ্টা করছেন। বাংলা ভারতবর্ষকে পথ দেখিয়েছে। আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায় ভারতকে পথ দেখাবে। উল্লেখ্য, এর আগে মালদার কালিয়াচকের শ্রমিককে বাংলাদেশ পুশব্যাক করার অভিযোগ ওঠে। কলকাতা হাইকোর্টের নির্দেশে দীর্ঘ 2 মাস পর আমিরকে ফিরিয়ে দেয় বিএসএফ। বাংলার বাসিন্দাদের বাংলাদেশে পুশব্যাক প্রসঙ্গে ফিরহাদ বলেন, কখনো অবৈধভাবে পুশব্যাক করছে। পুশব্যাক করার তোমরা কে? যদি মনে হয় বাংলাদেশি, তার জন্য কোর্ট আছে। বিএসএফ এর অধিকার আছে পুশব্যাক করার। অত্যাচার কেন? জল বন্ধ করে দিচ্ছ। আদালতের নির্দেশ ছাড়া এসব কেন? এর প্রতিবাদ বাংলায় হচ্ছে।
কেন্দ্রের বিরুদ্ধে তোপদেগি ফিরাদ বলেন, যারা কাপুরুষ তারা নিরীহ মানুষের ওপর অত্যাচার করে। বাংলায় বারবার পরাজিত হয়েছে। আপকি বার 200 পার হয়ে গেছে, পগার পার। কখনো দাড়িওয়ালা, কখনো মোটা ভাই, তারা এসেছে, মুখ থুবড়ে পড়েছে, ছোচা মুখ ভোতা হয়ে গেছে। তাই বাঙালির ওপর খুব রাগ। এখানে লড়াই করে পারবে না, তাই বাংলার ওপর নিরীহ মানুষদের ওপর অত্যাচার করছে। হাই নিউজ নেটওয়ার্ক। আরজিকর মামলা থেকে সরে দাঁড়ালেন কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। বৃহস্পতিবার মূলত নির্যাতিতার পরিবারের তরফে নতুন করে তদন্তের আরজি সংক্রান্ত মামলা থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত জানান বিচারপতি। মামলা ফিরে গেল প্রধান বিচারপতির কাছে। আরজিকর মামলা থেকে সরে দাঁড়ালেন কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। বৃহস্পতিবার এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন তিনি। মামলা ফিরে গেল প্রধান বিচারপতির কাছে। অভয়াকাণ্ড নিয়ে একাধিক মামলা চলছে কলকাতা হাইকোর্ট ও সুপ্রিম কোর্টে। বৃহস্পতিবার মূল নির্যাতিতার পরিবারের তরফে নতুন করে তদন্তের আরজি সংক্রান্ত মামলা থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত জানান বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। তিনি জানান, এই সংক্রান্ত মামলা বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চে বিচারাধীন রয়েছে। তাই এই মামলার শুনানিও ডিভিশন বেঞ্চে হওয়া উচিত বলেই মনে করছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। এই যুক্তিতে তিনি মামলা থেকে সরে দাঁড়িয়েছেন। উল্লেখ্য, 2024 সালের 9 আগস্ট আরজিকরে ধর্ষণ ও খুন হন কর্তব্যরত এক তরুণী চিকিৎসক। তার মৃত্যুতে উত্তাল হয়ে ওঠে গোটা বাংলা। কয়েক ঘন্টার মধ্যেই সঞ্জয় রায় নামে এক সিভিক ভলেন্টিয়ারকে গ্রেফতার করে কলকাতা পুলিশ। পরবর্তীতে তদন্তভার পায় সিবিআই। এদিকে কর্মবিরতিতে সামিল হন জুনিয়র ডাক্তারদের একাংশ। তবে বিরোধীদের, বিশেষ করে বাম অতিবাম দলগুলির নানা কুৎসা সত্ত্বেও পুলিশের তদন্তেই মান্যতা দেয় সিবিআই। কিন্তু এখনও ধর্ষণ ও খুনের মামলায় সঞ্জয় ছাড়া আর কেউ গ্রেফতার হয়নি। তবে সঞ্জয়কে দোষী সাব্যস্ত করেছে আদালত। তাকে আমৃত্যু কারাবাসের নির্দেশ দেওয়া হয়েছে। তবে আদালতের এই সাজায় আমজনতার পাশাপাশি খুশি নয় রাজ্য। হাই নিউজ নেটওয়ার্ক। সময় এখন একটা বিরতির, ফিরে আসি বিরতির পর।